মর্গ এরিয়া কারো ভালো লাগে, আপনার মাথায় সমস্যা আছে, ডাক্তার দেখান। জাস্ট লাইক কালো শ্যাডো বলবো না, ধোয়ার মতো কালো, ধোয়াটে এটা মুভ করছে বিভিন্ন রুমে, মুভ করে করে এটা নাই হয়ে যাচ্ছে। রাত 2টার পরে মর্গের ওই রাস্তাটা হাঁটবেন না। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিশি গল্পে। আপনাদের সাথে আছে আমি সফল মাওলা। আমার সঙ্গে আজকে আপনাদের সাথে সময় দেবেন এবং নিজের লৌমহর্ষক কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবেন ফারজাদ আলম ইয়ারাদ। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অ্যান্ড কালের কণ্ঠকে অনেক ধন্যবাদ এমন একটা প্রোগ্রাম লঞ্চ করার জন্য। আসলে আপনি দীর্ঘদিন প্রকৃত অর্থে ইনভেস্টিগেশন করছেন, আমরা দেখছি, চেষ্টা করছি। জি, সেক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা আমরা সেই ব্যাপারটায় যাব। এবং আপনি অনেক জায়গায় গিয়েছেন যেখানে আমরা নানা সময় শুনেছি। আমরা যদি আপনার সবচেয়ে লোমহর্ষক ইনভেস্টিগেশনের জায়গাটাই যাই, যেটা মনে হলো এখনও আপনার মনে হয় যে এখানে আমি গিয়েছিলাম, মানে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়, এমন কোনো একটা ইনভেস্টিগেশনের পার্ট আমরা আপনার থেকে শুনবো। আমি ঢাকা মেডিকেলে সচরাচর যাওয়া হয়, তো এবং নাইট টাইমটাতেই যাওয়া হয় এবং অনেক নাইট স্টে করেছি ওখানে আমার রিসার্চমূলক কাজের জন্য আসলে। হ্যাঁ, তো ঢাকা মেডিকেল মর্গে কিন্তু দুটা ইউনিট আছে, একটা হচ্ছে জরুরি বিভাগ, আরেকটা হচ্ছে যেখানে অ্যানাটমি হয়, পোস্টমর্টম হয়, হ্যাঁ, ফরেন্সিক বিল্ডিংয়ের পাশে। আচ্ছা, তো ওখানকার যে জরুরি বিভাগের যে ইনচার্জ, ওনার নাম মেবি সামাদ, উনি ওখানে লাশ রাখেন যারা আসে। তো ওখানে গেলাম আমি দিন রাতে। তো হাসপাতালে তো তখন কোভিডের রোগী দিয়ে একদম পরিপূর্ণ এবং খুবই রেস্ট্রিক্টেড। তো টিপি পরে আমি ঘুরছি। হ্যাঁ, তো ওদিন আর তেমন কোনো ডিভাইস আমি নিয়ে যেতে পারিনি, জাস্ট ইভিপিটা নিয়ে গেলাম। হ্যাঁ, মানে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন। ওকে, সো ওটা নিয়ে আমি মুভ করছি। তো জরুরি বিভাগ থেকেই মানে সোজা লম্বা করিডোর দিয়ে ডান দিক দিয়ে আমাদের ঢাকা মেডিকেল কলেজের মানে একাডেমিক বিল্ডিং অপোজিটে, ওটার সাথে রাস্তা দিয়ে হচ্ছে আপনার মর্গের ফরেন্সিক এবং ডান দিকে হচ্ছে আপনার মর্গের রাস্তা। তো মর্গ দুটো, একটা হচ্ছে অ্যাবান্টন বলবো না, একটা পুরাতন যেখানে এখন ফ্রিজিংয়ের লাশ রাখা হয়। আচ্ছা, তিনটা আমি বলবো এখন। আরেকটা হচ্ছে নতুন বিল্ডিংয়ে, যেটাতে আমরা নিউজে দেখি মর্গের। আর আরেকটা হচ্ছে কন্টেনারের মধ্যে লাশ রাখা, ওইটা কোভিডের সময় করা হয়েছিল। এত লাশ হতো, মানে ডিকম্পোজ হয়ে যেত, তো কন্টেনারের মধ্যে ফ্রিজিং করে কন্টেনারে রাখতো, ওটা মর্গের বাহিরে পার্কিং লটে। তো তিনটা মর্গের এরিয়া। ওদিন রাতে যেহেতু ওখানে একজন মানুষ যিনি আমাকে সচরাচর সবসময় হেল্প করেন, সেকেন্দার আলী ভাই, ঢাকা মেডিকেল কলেজের মর্গের হেড ডোম, উনি ইন্টারভিউ দিতে চান না আসলে, মানে মিডিয়াতে, কারণ হচ্ছে খুব বদার ফিল করেন বা ওনার ফ্যামিলি পছন্দ করেন না। আমাকে বলছিলেন যে ভাই আমি ইন্টারভিউ দেবো না, হ্যাঁ ক্যামেরা, আমি আসলে এমনি মানে বোঝা যাচ্ছে উনি সাইকোলজিক্যালি ট্রমার মধ্যে থাকেন। যতই যাই হোক, একজন ডোম, সে তো লাশ কাটে প্রতিদিন, তার কাজ। তো ওদিন রাতে আমি ভাবলাম যে কিছু না কিছু রিসার্চ নিয়ে যাই বা দেখি কোনো কিছু ফিল করি কিনা আমি। তো দেখেন, ইভিপি, তারপর হচ্ছে আরও কিছু ডিভাইস আমরা ইউজ করি। এই ডিভাইসগুলো আমাদের ডিটারমিনেশনের জন্য ইউজ করতে হয়। মর্গের রাস্তা দিয়ে গেলাম, তো মানে খুবই এরিয়া রেস্ট্রিক্টেড, মানুষ নেই। রাতের বেলা তো মানে অটোপসির কাজ হয় না, দিনের বেলা হয়। আর মজার বিষয় হচ্ছে দিনের বেলা আপনি যখন মর্গে যাবেন তখন একরকম অ্যাটমসফিয়ার, রাতে আরেক রকম। ওখানে যাওয়ার পর প্রথমে একজন ক্লিনার বের হলো, লুঙ্গি পরা, একটা পেট মোটা লোক, মানে শ্যামলা করে, মানে চোখ একদম লালটে, মনে হচ্ছে সে স্বাভাবিক অবস্থায় নাই তখন, একটু ড্রাঙ্ক বা একটু নেশাগ্রস্ত। তো উনি বের হয়ে বলছেন, আপনাকে প্রায় দেখে আপনি আসেন, হ্যাঁ, একা একা ঘুরেন, সমস্যা কি, আপনি এখানকার ডাক্তার? বললাম জি না। আপনি কে? আমি বললাম আমি কেউ না, এমনি আসে, আমার ভালো লাগে। আমার দিকে অবাক দৃষ্টিতে থাকায় বললো যে মর্গ এরিয়া কারো ভালো লাগে, আপনার মাথায় সমস্যা আছে, ডাক্তার দেখান। আমাদের ঢাকা মেডিকেলে অনেক ভালো ভালো মনোরোগ বিশেষজ্ঞ আছে, দেখান। এই বলে পরে বললো যে শুনেন, আমি ঘুরে যাবো, ওনার সাথে কথা বলবো না। উনি আমার হাতটা এইভাবে ধরলো, জাস্ট ধরে আমাকে বললো যে শোনেন, রাত 2টার পরে মর্গের ওই রাস্তাটা হাঁটবেন না। কেন, কী সমস্যা? পরে বললো ওখানে একটা শয়তান থাকে, আপনাকে একা পেলে মেরে ফেলবো। তাই আমি বললাম ওকে, মেরে ফেললো। আমি তো ভাবছি আমাকে ভয় দেখাচ্ছে যে তো আমি না আসি। আচ্ছা, তো যাই হোক, পরে উনি চলে গেল। তাই আমি বললাম যে আচ্ছা, একটু কিউরিওসিটি কাজ করলো, যাই ভিতরে যাই। তো ভিতরে গিয়ে আমি হাঁটাহাঁটি করছি। তো ফ্রিজিংয়ের শব্দ, মানে ওখানে মানে এনভায়রনমেন্টাল ফ্রিকোয়েন্সি ক্যাচ করা খুব কষ্ট, মানে ঝুম ঝুম একটা শব্দ হইতেই থাকে, আর বাজে গন্ধ, হ্যাঁ, ফরমালিনের। তো এরপর যখন মর্গের ভিতরে ঢুকলাম, স্বাভাবিকভাবেই আপনারা, আমি বোঝাতে পারছি কি না জানি না, একটা সোজা করিডোর, তারপর হাতের ডান দিকে যাবেন, গিয়ে লাস্ট একটা ফ্রিজিং রুম আছে যেটা সবসময় তালাবদ্ধ থাকে। ওই দিন ওটা খোলা।
ওই দিন ওটা খোলা, তো আমি সাহস করে ওখানে ভিতরে গেলাম। তো ওই রুমে যখন আমি গেলাম, তো ওখানে আমি খোঁজ পেলাম একটা ফ্রিজিংয়ের মধ্যে প্রায় 72 ইয়ার্স ওল্ডের একজন ইউএসের একজন ফরেন নাগরিকের লাশ আছে। ওটা এখনও ক্লিয়ারেন্স হয়নি, ওই দেশে পাঠানো হয়নি ইউএসএতে। তো পার্টিকুলারলি আমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি যে আসলে মানুষের জীবনটা কেমন। হ্যাঁ, তো প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের একটা ট্রেনিং আছে, মর্গে লাশের সাথে ফ্রিজিংয়ের ভিতর 1 ঘন্টা থাকতে হবে অক্সিজেন মাস্ক পরে। তো এই ট্রেনিংটা আমি পাইনি, এটা AXN-এর যে গোস্ট হান্টার্স, রব ডেমার্কাস্ট ওরা করতো। ভয়াবহ এবং কবরের ভিতরেও 1 ঘন্টা সারা রাত থাকতে হয় অক্সিজেন নিয়ে। তো ওটা আমি ডিনাই করেছি যে না, এটা আমার রিলিজনের সাথে মানে কনফ্লিক্টেড এবং অ্যাজ এ হিউম্যান বিং এটা আসলে ঠিক না, মানে কবর নিয়ে করা ঠিক না। বাট হ্যাঁ, মর্গ ইজ ওকে। তা আমি ওই দিন পার্সোনালি চিন্তা করলাম যে আজকে আমি এখানে ঘুমিয়ে থাকবো, দেখি কী হয়। তো ঘুমাতে তো আর পারিনি, তো ওখানে অনেকগুলো স্ট্রেচার রয়েছে। তো একটা স্ট্রেচারে আমি এমনি উঠে বসে আছি। এখন স্বাভাবিক ফিল করার জন্য এনভায়রনমেন্টটা আসলে সাফি অন্যরকম। একে তো পচা গন্ধ, ভয়, কোভিডের একটা ভয়। হ্যাঁ, কারণ কোভিডের লাশ ওখানে সব। এরপর হচ্ছে ভাই আপনার আশেপাশে লাশ, আমি বসে আছি। তো হঠাৎ করে আমার মনে হলো ফ্রিজের ভেতর থেকে অনেকক্ষণ পর আমি তখন মোবাইলে ব্রাউজ করছি, এবং আমার যে একটা ছোট একটা গ্রুপ, ওখানে বলছি যে আমি এখানে আছি, ছবি লাইভ লোকেশন দিয়ে আমি ওদেরকে দিয়ে রেখেছি। তো হঠাৎ করে আপনার ফ্রিজের ভেতর থেকে এরকম একটা সাউন্ড, ফ্রিজের ভেতরে এরকম, মানে সামওয়ান নকিং ফ্রম ফ্রিজ। হ্যাঁ, নকিং। তো আমি ভাবলাম যে একটু ওয়েট করি, আমার হ্যালুসিনেশন হতে পারে। কফি বানাচ্ছি, তো তখন থেকে আওয়াজটা কিন্তু হচ্ছে কিছুক্ষণ পর নক গেল। তো এরকম আওয়াজ হচ্ছে, পরে আমি ভাবলাম যে আমার ইউটেন্সিলসের কোনো সাউন্ড কিনা, আমার ফ্লাক্স বা চামচের না। তো আমি কফি বানায় খাচ্ছি, নিজেকে বুঝ দিচ্ছি না এটা আমার হ্যালুসিনেশন। আবার কিছুক্ষণ পর এখন এমন ভয় লাগছে, আমি কি এখন বের হয়ে যাব, নাকি এটা রেকর্ড করব, নাকি দেখবো যে আসলে কি রিভিল করব। আমার সেন্স কাজ করছে না তখন, মানে আমি আমার নিজের মধ্যে নাই, আমি ভয় লাগছে। আফটার উই আর হিউম্যান বিং। পরে আমি চিন্তা করলাম যে মর্গের ফ্রিজারগুলো পুরাতন, এমনও হতে পারে যে ফ্রিজে কিছু আওয়াজ হয় না, আমাদের বাসা বাড়ি কম্প্রেসারে আওয়াজ হয়, হতে পারে এই ফ্রিজিংয়ের কম্প্রেসারে আওয়াজ, মানে সান্ত্বনা দিলেন নিজেকে। হ্যাঁ, তো এখন এটাকে রিভিল করার জন্য ওই ফ্রিজগুলো তো বড়, এত বড় মানে বাসার ফ্রিজ তো ছোট, ওটা তো লম্বায় অনেক বড়। হ্যাঁ। তো আমি পেছনে গেলাম ফ্রিজে। তো যদিও এটা ঠিক না, ওখানে ক্যামেরা ছিল, ওখানে ঢাকা মেডিকেল কলেজের অথরিটি কিন্তু আমাকে সু করতে পারতো আসলে। হ্যাঁ, তো যাই হোক, তো আমি ফ্রিজের পিছনে গিয়ে টর্চ লাইট ধরলাম। লাইট তো নেভানো, মানে ওই সার্কিট ব্রেকারটা আপনার ওদের কাছেই থাকে, ওরা লাইট অফ করে রাখে। তো টর্চ দিয়ে দেখলাম যে না, এখান থেকে আওয়াজ হয় কিনা। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কফি খাচ্ছি, দাঁড়িয়ে রইলাম যে এই নকিংটা হয় কিনা, দেখি না, হচ্ছে না, আওয়াজটা গেল। আমি বললাম আচ্ছা হোয়াট এভার হোক গিয়ে, হ্যাঁ ওকে। আমি আবার ওখানে গিয়ে বসলাম। ওখানে গিয়ে বসে আমি আবার যে স্ট্রেচারে বসা, ওখান থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আমি চেক করলাম, না, এভরিথিং ইজ ফাইন। তখন আর কোনো নকিং নাই। যেই আমি আবার বসলাম, আবার কফি খাচ্ছি, তখন আবার নকিং। এবং এই নকিংটা ওই পার্টিকুলার ফ্রিজারের ভিতর থেকে আসছে, যেটার খোঁজে আমি গিয়েছিলাম। একজন প্রবাসী, যিনি অনেক বছর ধরে রাইট বলছিলেন যে ইউএস এর একজন সিটিজেন। আপনি যখন সার্চ করলেন যে হোয়াট দ্য রিজন অফ দ্যাট, কিছু পেলেন না। আমি শুনতে পাচ্ছি যে ইনফ্রাসাউন্ডে সে তখন আমার সাথে কমিউনিকেশন করছে। এই নকিংটা তখন ইনফ্রাসাউন্ডে চলে গেল। আবার যখন 20 হার্টজের উপরে আসছে সাউন্ডটা, তখন আবার নকিং আমি শুনতে পাচ্ছি। এবার আমার একটু ভয় লাগলো যে এখানে ডিফারেন্ট কিছু হচ্ছে কিনা। তড়িঘড়ি করে বের হলাম, আমার ভয় লাগছিল। আমার তখন মনে হচ্ছে আমি যত দূর আগাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না, এটা আমার মনস্তাত্ত্বিক। হ্যাঁ। তখন আমি সাইকোলজিক্যালি অ্যাটাকড। তখন আমার কি হচ্ছে, তখন আমার অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। আমি তখন দেখতে পাচ্ছি আমি একটা করিডোর পার করতে কয়েক সেকেন্ড লাগে, 10 সেকেন্ডস। আমি 5 মিনিট ধরে দৌড়াচ্ছি, আমি করিডোর শেষ হচ্ছে না আমার। অথচ ওই করিডোরটাতে আপনারা দিনের বেলা গিয়ে দেখবেন, ইটস আ ম্যাটার অফ 5 to 10 সেকেন্ডস একটা দৌড় দিলে। আমি কিন্তু দৌড়াচ্ছি না, জোরে জোরে হাঁটছি। ধরলাম 1 মিনিটই লাগলো, তাহলে আমার মনে হচ্ছে আমি 5 থেকে 10 মিনিট ধরে খালি হাঁটছি, করিডোর শেষ হচ্ছে না। খুব ভয় পাচ্ছি। আমি ফোন বের করলাম, আমাদের অ্যাডমিন প্যানেলে যে আমার রিসার্চ ইউনিটের যে জুনিয়ররা, ওদেরকে ফোন করবো, ফোনে নেটওয়ার্ক নাই। আমি বুঝছি ঘটনা ভালো না। দৌড়ে আমি 2nd ফ্লোরে চলে গেলাম, যেখানে ফরেন্সিকে গেলাম। ফরেন্সিকের রুম তো লক করা, আমি ওই কোনোভাবে ট্রেস পাস করি, আসলে কিছু করার না, আমার ভয় লাগছিল। তো জানালা দিয়ে ভিতরে ঢুকে আমি বসে আছি ফরেন্সিক রুমে। এরপর তখন কি করব, মানে আমার তো নিজেকে নর্মালাইজ করতে হবে। আমি তখন মোবাইলে তো নেটওয়ার্ক নেই, আমি তখন গান গাচ্ছিলাম।
নিজে যে বিড়বিড় করে যা মনে গান আছে কিছু সোরা পড়ছি, আবার অনেক সময় গান গাচ্ছিলাম, মানে কোনোভাবে নিজেকে আমার মানে ঠিক করতে হবে প্যানিক অ্যাটাক থেকে। এরপর হঠাৎ করে এমন একজন মানুষ বাংলাদেশের আসলে লিজেন্ড, যিনি আমাদের মাঝে নেই আসলে, যাকে শুনে আমরা বড় হয়েছি, উনি সোলসের ভোকাল ছিলেন, ওনার স্কেলিটন ওখানে লেখা সঞ্জীব চৌধুরী। আমি বললাম মানে এটা কি জোক, মানে আসলে কি তাই, এটা কি উনি? তো পরে আমি এটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম হঠাৎ করে যে এটা ওনার নাম কেন এখানে থাকবে, আমি তো আর জানি না। পরে খোঁজ নিয়ে দেখলাম যে উনি ওনার বডিটাকে ডোনেট করে গিয়েছিলেন মৃত্যুর আগে, যেটা যেন সংরক্ষিত করে রাখা হয়। যখন আমি ওই শোকেসের পাশে গিয়ে বসলাম, আমার মনে হচ্ছে যে সাউন্ডটা, এই নকিংয়ের সাউন্ডটা আবার আসছে এবং অনেক দূর থেকে অনেক বড় হয়ে আসছে। আমি বললাম যে এই জিনিসগুলো আমি কিভাবে মানে হ্যান্ডেল করবো কিভাবে, এক্সপ্লেন করবো কিভাবে। তারপর এগুলো করতে করতে যখন আমি ঢুকি মর্গের দিকে, তখন বাজে 2:15। তো কিছুক্ষণ পরে দেখি আজান হচ্ছে, মানে ফজরের আজানটা শোনার পর আমার তখন মনে হলো যে না, এখন সব ঠিক হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আলো হলো, নিচে কিউরেটর আসলো, গেট খুললো, উনি আমাকে দেখে নানান রকমের প্রশ্ন, আপনি কে, কেন আসছেন, কার পারমিশন, কোনো লিখিত পারমিশন আছে কিনা ফরেন্সিক ডিপার্টমেন্টের। তো আমি সবই দেখালাম ওনাকে, আমার আইডি কার্ড দেখালাম। পরে বললাম ভাই আসলে আমি এমনি ভিজিট করতে আসছিলাম, কোনো একটা কারণে আমি একটু ভয় পেয়েছিলাম, আমি এখানে এসে বসেছিলাম। পরে বলে যে না, এখানে রাতে আসবেন না, যদি কোনো কাজ থাকে ডোমের সাথে সকালে করবেন, আপনি রাতে আসবেন না, রাতে আমরাই থাকি না এখানে মর্গে, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, ওনারা আবার প্রকৃতিতে বিশ্বাস করে, মানে রাদার দেন রিলিজিয়াস থিংস। বলছেন যে আপনি রাতে আসবেন না, দিনের বেলা আসবেন, রাতে না আসাই ভালো। দেখা গেল কিছুই হলো না, দেখা গেল আপনি ভয় পেলেন, ওটা ড্রাইভার কে নিবে। আমি চলে আসলাম। সো এরকম একটা কেস ঢাকা মেডিকেল কলেজের, আমি ফার্স্ট টাইম মানে লাইফে কনফিউজড হয়ে গেছিলাম হোয়াট টু ডু। আর একা তো আমরা ব্যাক স্টেজে কথা বলছিলাম, যেটা আমাদের দর্শকরা হয়তো জানেন না। যেমন আমরা ঠিক পারফেক্ট লোকেশন এবং জায়গাটার নাম না বলি না, ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্রের একটি বৃহত্তর ভবন যেটা নিয়ে আপনি আসলে বলছিলেন, এবং সেই বলছিলাম ভবনটি এখনো পর্যন্ত অ্যাক্টিভ। ভবনটার নাম না বলে আমরা যদি একটু ডিসক্রিপশনটা একটু শুনি, এবং সেই ভবন সম্পর্কে আপনার কাছে কি ইনফরমেশন আছে সেটা যদি একটু জানি। আচ্ছা, তো অনেক ইনফরমেশন, হ্যাঁ, যারা মিডিয়া ব্যক্তিত্ব তারা হয়তো বুঝে ফেলবেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। কোন এক বিল্ডিং এ একটা রেডিও স্টেশন ছিল, আমি রেডিও স্টেশনের নামটা প্লিজ ওটা এক্সপোজ না করি। তো উনি আমাকে বলেছেন যে ওই স্টোরিটা খুব সুন্দর ছিল। কোন একটা রেডিও স্টেশনে রাতে ঈদের প্রোগ্রাম চলছে, মানে ব্রডকাস্ট হচ্ছে। ধরেন কোন একটা XYZ সিঙ্গার, হ্যাঁ, আমি একটা ছদ্মনামই দিই, হ্যাঁ, ধরলাম আকাশ, ছদ্মনাম আকাশ নামে একজন ফেমাস সিঙ্গার, তার একটা মিউজিক্যাল প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে কোন একটা রেডিও স্টেশনে রাত 12টা কি 1টার মধ্যে। তো এটা প্রি রেকর্ডেড প্রোগ্রাম। তো ঈদের সময় তো লাইভ প্রোগ্রাম কম যায়, প্রি রেকর্ডেডগুলো বেশি যাচ্ছে। তো তখন উনি ওখানকার সিটিও হিসেবেই ছিলেন, এবং রাতে ওদিন স্টেশন ম্যানেজার চলে যাওয়ার পর উনি দায়িত্বে ছিলেন পুরো স্টেশন, ইনচার্জ হিসেবে ছিলেন। তো হঠাৎ করে উনি সিসি ক্যামেরায় দেখলেন যে ওনাদের রিসিপশনে একজন ভদ্র মহিলা এসে বসছেন। তো উনি দেখে বললেন যে আমাদের তো অফিসের কেউ মনে হচ্ছে না। তো উনি হেডফোন রেখে ডেস্কে উনি গেলেন, গিয়ে সালাম দিলেন যে কার কাছে এসছেন। তো ভদ্রমহিলা বলছেন যে আমি আকাশের সাথে দেখা করবো, ওর প্রোগ্রাম হচ্ছে, তো আমি ওর ভক্ত। একটা বুকেও নিয়ে আসছে উনি। তখন রাত কয়টা বাজে? তখন 12:30 একটা মহিলা চলে আসে। হ্যাঁ। তো উনি বললেন যে উনি তো আসলে নাই, উনি দেশের বাইরে, এটা প্রি রেকর্ডেড প্রোগ্রাম ম্যাম, হ্যাঁ, আপনি ওনাকে এখন দেখা করতে পারবেন, ঈদের পরে আসেন, উনি বাংলাদেশে আসেন। তো উনি আমাকে বললেন ওই ভদ্রমহিলা একদম বিয়ের সাজ দিয়ে যেরকম সেজে ওয়েডিং মেকআপ হয়, ওয়েডিং মেকওভার করে ওই ভদ্রমহিলা এসছেন, এবং হাতে এত বড় একটা বুকে। তো উনি বললেন যে এটাও নিয়ে যান, এটা লাগবে না। তো এটা বলে উনি আবার ওনার ডেস্কে গেলেন। তো উনি তো হাত মুখ দিয়ে আবার তো ওয়াশরুমে গিয়ে উনি চিন্তা করলেন উনি আসলো কি করে, অফিসে তো কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। উনি বললেন যে হতে পারে হয়তো জাভা স্ক্রিপ্টে হয়তো ফিঙ্গারে অনেক সময় ম্যাল ফাংশন হয়, তো হয়তো ম্যাল ফাংশনে হয়তো উনি এসছেন, ভেতরে ঢুকে গেছেন। তো ভেতরে ঢুকে গেলে আবার বের হলেন কি করে, তখন তো কার্ড পাঞ্চ লাগবে। আচ্ছা, এটা হতে পারে, ম্যাল ফাংশন হতে পারে। আদৌ কি উনি বের হয়েছেন কিনা? আর সাজ পোশাকটাও বেশ অদ্ভুত। হ্যাঁ, একটা ওয়েডিং মেকওভার করে একজন ভদ্রমহিলা একজন আবার একা চলে আসছেন একটা বুকে নিয়ে। তো উনি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে উনি গেছেন যে উনি কই গেছে। তো সিসি ক্যামেরা দেখছে উনি নাই,
এবং উনি যে বের হয়েছে সেই ফুটেজও নাই। তো উনি এত কিছু তার তখন মাথায় কাজ করছে না। উনি কি করলেন, গেট খুললে দৌড়ায় নিচে গেলেন। দৌড়ায় বলতে কি 12 তলা নিচে। তো একটা বিল্ডিংয়ে 12 তলা থেকে নামতে কিন্তু সময় লাগবে, হ্যাঁ। স্পেশালি ফিমেল মানুষদের যদি হিল পরা থাকে তারা কিন্তু লিফট বন্ধ থাকে, লিফট কিন্তু বন্ধ, সেখানে রাতে লিফট বন্ধই ছিল। উনি তো খালি পায়ে দৌড় দিয়ে নিচে চলে গেলেন, দারোয়ানকে তুললেন, কে আসছে উপরে, আপনি উপরে পাঠাইছেন। তো উনি বললো যে রাত 11টার পর যে স্টেশন ম্যানেজার বের হয়েছে আপনাদের অফিসের, শাটার নামানো, কেউ আসেনি, কেউ যায়ও নি, আমি এখানে আছি। তখন উনি ডাউট করলেন যে অন্য অফিসের কেউ আসছেন কিনা বা অন্য বিল্ডিংয়ের। তো উনি খোঁজ নিলেন, ওখানে একটা কল সেন্টার মতো আছে, খোঁজ নিলেন যে না, সব বন্ধ, ঈদের ছুটিতে ঢাকার বাইরে। উনি কোনোভাবেই, উনি আবার খুব লজিক্যাল মানুষ, হ্যাঁ, যেহেতু আইটিতে কাজ করে, যে না উনি হয়তো কোথাও লুকিয়ে আছে বা হয়তো কোনো চক্র বা চুরির উদ্দেশ্যে আসছে কিনা। উনি আবার 12 তলায় উঠলেন, হ্যাঁ 12 তলায় উঠে অফিস পুরো সার্চ করলেন। এবার সিসি ক্যামেরা টান দিলেন, মহিলাটাকে দেখা গিয়েছে ভিতরে আসলো, কিন্তু বের যে হয়ে গেল এমন কোনো সিম্বল নেই, কোনো সিম্বল নাই, কোনো সাইন নাই। এবং ওই সময়টা খুব ব্লিঙ্ক করছিল সিসি ক্যামেরা। তো উনি বললো যে এগুলো কি। উনি পরে ফোন দিলেন ওনাদের জিএমকে। তো উনি বললেন যে ভাইয়া এই ঘটনা আমি কি করব এখন। তো উনি বলেন যে চুপচাপ থাকো, এখন বের হয় না, তুমি রাতে যেভাবে বসে থাকো, কালকে তোমার সাথে কথা হবে। তো পরের দিন যখন সবাই এসলেন অফিসে, তখন বললেন যে এই বিল্ডিংটা হন্টেড। দিস ইজ মানে এটা প্রথম ঘটনা না, এরকম অনেক ধরনের অনেক রকম ঘটনা হয়েছে। বাট উনি যখন আমাকে ঘটনাটা বললেন আমাদের স্টোরির জন্য, তখন ওই পার্টিকুলার সিঙ্গারের আমি একটা ইন্টারভিউর জন্য ওয়েট করি। বাট উনি তখন বাংলাদেশে এসছেন অনেক পরে, আর ওনার ইন্টারভিউটা নিতে পারিনি, আর উনিও আসলে চাচ্ছেন না এই বিষয়টা এক্সপোজ করতে আসলে। তো দিস ওয়াজ দ্য স্টোরি, মানে কনফিউজিং আচ্ছা, এই স্টোরি। তো গেল একটা ঘটনা। এর আগে আপনি বলছিলেন যে কিছু সিসিটিভি ফুটেজ আপনি এই বিল্ডিং সম্পর্কে পেয়েছেন। জি, পুরো অফিসে আপনার সিসি ক্যামেরা দেওয়া, একটা কালো শ্যাডো, জাস্ট লাইক কালো শ্যাডো বলবো না, ধোয়ার মতো কালো, ধোয়াতে এটা মুভ করছে বিভিন্ন রুমে, মুভ করে করে এটা নাই হয়ে যাচ্ছে। তো বললো ক্যামেরার একটা প্রবলেম থাকতে পারে, আমাদের সব ক্যামেরার কি প্রবলেম, প্রত্যেকটা ক্যামেরায় এই জিনিসটা আসছে। আর আমরা যারা গোস্ট হান্টার্স বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমরা এত কিছু লাগে না, আমরা তো বুঝি যেগুলো কি। পুরান ঢাকার একটা ঘটনা, ওখানকার অনেক ফ্যামিলি মেম্বার্সে আমাদেরকে ওয়েলকাম করেনি আসলে। তো ওনার মামা আমাদেরকে বসিয়েছেন, বলছেন যে কিছু মনে করেন না। আমরা ড্রয়িং রুমে বসে আছি, তো ওই রুম থেকে বুঝতে পারছি ভিকটিম চিৎকার করছে, হ্যাঁ এই কিসব মানুষ নিয়ে আসছো, হ্যাঁ এই যুগে এগুলো বিশেষ করে কেউ, ওনাদেরকে চলে যেতে বলো, হ্যাঁ এইগুলো ওনাদের একটা বিজনেস, হ্যাঁ টাকা পয়সা নিবে আমাদের কাছ থেকে। যদিও মানে আমাদের মানে কোনো ফাইন্যান্সিয়াল ডিল কখনোই কারোর সাথে ছিল না। আমি বললাম যে তখন যে রাখি ছিলাম, বললাম যে ভাইয়া আমার মনে হয় উনি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, চলেন চলে যাই, আমরা এখানে শুধু শুধু মান সম্মানের ব্যাপার, দেখেন এখানে স্টে করবো না। পরে বলে আপনি বসেন চুপ করে। পরে উনি বললো ভিকটিম কোথায়, বলে রুমে, যে উনি ওখানেই থাকুক। উনি অজু করে আসলো, বলে আপনিও অজু করেন। অজু করলাম, বসলাম। উনি আমার সামনে কোরআন মানে ছোট একটা কোরআন নিয়ে গিয়েছিল, উনি কোরআন তেলাওয়াত করছে অনেক জোরে জোরে, হ্যাঁ খুব সুন্দর করে, সূরা রহমান, সূরা জিলজাল, হ্যাঁ তারপর হচ্ছে সূরা হাশর, হ্যাঁ তারপর হচ্ছে যখন সূরা বাকারার লাস্টের 2টা আয়াত উনি পড়া শুরু করলো, মানে আমি কি বলবো, মানে হরর মুভিতে দেখেন না যে ভিকটিমগুলো কি করে, চিৎকার করে যখন এক্সোরসিজম করে, রাইট তাকে অ্যাটাক করতে আসে, ওই মেয়েটা হাতে একটা ফ্লাক্স, মানে পানি খাওয়ার ফ্লাক্স, মানে আয়রনের হবে মনে হয়, ওইটা নিয়ে এসে ছুঁড়ে মারলো, দৌড়ে আসলো, সবার সামনে ছুঁড়ে মারলো। রাকি সাহেব এভাবে সরে গেল, আমি তো ভয়ে দাঁড়ায় গেলাম যে এটা কি হলো, হ্যাঁ মানে এখানে একটা মার্ডারার ইস্যুস, হ্যাঁ মানে আঘাত করলো। পরে আমি বললাম যে না 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 এগুলো করা যাবে না। আমি বললাম এই বন্ধ করেন ভাই, চলেন চলে যাই, আমরা এখানে থাকবো না, উনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। পরে ভিকটিমের কিছু হলে ভাই আমাদেরকে পুলিশে দিবে। পরে বলে আপনি চুপ করে বসেন। পরে ওনার মামা ছিলেন, ভিকটিমের বাবা ছিলেন। তো পরে বললেন যে তখন ওনার একটু ভয় পেয়ে গেলেন। আমি বললাম যে একটু ওয়েট করেন। আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা টানা কোরআন তেলাওয়াত করলেন উইদাউট স্টপ গ্যাপ। আস্তে আস্তে ওই মেয়েটা নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়লো, মানে সে তার রুমে, কিন্তু আমরা ড্রয়িং রুমে বসে রাকি সাহেব কিন্তু কোরআন তেলাওয়াত করছেন, আর ওই ভিকটিমের ওখানে ফিমেল তো সামনাসামনি যাওয়া যাচ্ছে না। সো ওই ভিকটিমের রুমে সে নিস্তেজ হয়ে সে ঘুমিয়ে গেছে। এটা মেসেজ আমাকে দিল তাদের বাসার ফিমেলরা যে আমাদের মেয়ে ঘুমিয়ে গেছে, কি হলো। রাকি সাহেব বললেন যে আমি যেই এতক্ষণ কোরআনটা তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের একটা পানিতে একটু ফু দিয়ে দিলাম, এই পানিটা ওনাকে দিয়ে খাওয়াবেন, দেখেন কি হয়। গেল এটা। পরের দিন আমি এইটা তো ওখানেই শেষ হতে পারতো ওয়ারির ওই ঘটনাটা। পরে আমরা যে যার বাসায় চলে যাই এবং ফলো আপে ওই রাখি থাকেন, আমি পরিচয় করে দিয়ে যাই, এবং উনি কোনো চার্জ নেননি, হ্যাঁ কোনো চার্জ নেই, ফ্রি অফ কস্ট। তো রাতের বেলায় দেখি
একটা নাম্বার থেকে অজস্র ভাষায় আমাকে গালিগালাজ করা হচ্ছে। আমি বললাম যে হু আর ইউ, কে আপনি? ফোন দিচ্ছি, ফোন কেটে দিচ্ছে, সে গালি মেসেজে প্রচুর গালি দিচ্ছে। পরে আমি ব্লক করে দিই, আচ্ছা সকালে দেখব। পরে নাম্বারটা আমি খোঁজ করে দেখলাম যে এটা আমার এবং রাকি সাহেবের নাম্বার। ওই ওয়ারির ওই ওনার দুলাভাই, ওনার মামার কাছে তো ছিল। তো সামহাও ওই মেয়ে আমাদের নাম্বার পায়। ওই মেয়ের পরিচিত কেউ একজন আমাদেরকে গালি দিচ্ছে। তো গালি দিতে এমনভাবে গালি দিচ্ছে, পরে কোনোভাবে ক্লু পাচ্ছি না, মানে ওদের বাসায় কে গালি দিবে, নাম্বারও অ্যাডজাস্ট হচ্ছে এবং না। কেন দিবে রিজনটা কি, হোয়াট দ্য রিজন বিহাইন্ড? পরে রিভিল হলো ওই মেয়েটার সাথে যে ছেলেটার রিলেশনশিপ ছিল, ওই ছেলেটা সামহাও আমাদের নাম্বার কালেক্ট করে এবং ওই ছেলেটা আমাকে এবং রাকি সাহেবকে হুমকি দেয়। এবং সে খুব আপনারা কেন প্রভাবশালী মেয়েটাকে সেভ করলেন? এবং ওই ছেলেটা খুব প্রভাবশালী একজন নেতার ছেলে ছিল এবং আমাকে বলছে আমাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাবে এবং ওই রাকি সাহেবকে। আমি বললাম ওকে ফাইন, ডু ইয়োর জব। তো একটা পর্যায়ে দেখলাম ওই ছেলেটাই ব্ল্যাক ম্যাজিক করতে মেয়েটাকে বিয়ে করার জন্য এবং মেয়েটাকে পুরা বায়াসড করে ফেলেছিল। হ্যাঁ, কারণ সামহাও যেটা হয় আর কি, এই প্র্যাকটিসটা বাংলাদেশে এখন অনেক বেশি। পরবর্তীতে রিভিল হলো ওই ছেলেকে যেদিন আমরা ধরি, ওনার সাথে কথা বলি, ছেলের হাতে অনেক ট্যাটু, মানে এখানে একটা ট্যাটু আছে, মানে এটা হচ্ছে আপনার ইলুমিনাতির একটা ট্যাটু। আচ্ছা, আপনি একটু বলেন তো সেই ট্যাটুটা কি ছিল তখন? ট্যাটুটা হচ্ছে এখানে ওয়ান আই গড একটা লেখা ছিল। আচ্ছা, হ্যাঁ। আই অফ হোরাস, ব্যাপারটা হচ্ছে সিম্বল অফ স্যাটানিজম। হ্যাঁ, দ্য আই অফ হোরাস, ইজিপশিয়ান মিথোলজি, এটা আঁকা। হ্যাঁ, আর ওয়েলদি ফ্যামিলির ছেলেমেয়েরা এখন দেখা যাচ্ছে এরা ট্যাটু করে তাদের। তো প্রথমেই ছেলেটার সাথে দেখা করি, ও গালিগালাজ করছে অনেক। তারপর আমরা ওর সাথে দেখা করি, বললাম যে ভাই হেল্প করতে তো হবে। কিন্তু ওই যে স্পেল আউট করতো, কিভাবে করতো জানেন? লং ডিস্টেন্স রিলেশনশিপে কি হয়, একটা ছেলে একটা মেয়ে কি হয়, ফোনে কথা বলে ঘুমিয়ে যায়। ফোনে অনেকে কিন্তু হোল নাইট কিন্তু তারা ফোনে একসাথে থাকতো, ওই ছেলেটা এবং ওই মেয়েটা যখন ঘুমাতো, ছেলেটা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ম্যাজিক স্পেল করতো। ওই ছেলেটা যে তান্ত্রিকের কাছে যেত বা যে কবিরাজের কাছে যেত, যে ম্যাজিক্যালি স্পেলগুলো ওই কবিরাজ শিখিয়ে দিত, সে মেয়েটা যখন ঘুমাতো কনভারসেশনের মধ্যে ধীরে ধীরে এটা ইনজেক্ট করে, ধীরে ধীরে সেটা ইনজেক্ট করতো, মেয়ে তো ঘুমিয়ে যেত এবং ওই মেয়েটা এভাবে বায়াসড হয়ে যায়। মজার বিষয় হচ্ছে এত কিছু সার্চ করার পর আমরা প্রথম কবে জানলাম জানেন, যেটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো এখন যেটা হচ্ছে যে কিভাবে বুঝলাম আমরা, ওই মেয়েটার যেই দরজার পেছনে এরকম একটা কাগজের মধ্যে একটা সূরা আঁকা, নকশা দিয়ে একটা সূরা আঁকা, এবং দেখলাম যে আয়াতুল কুরসি লেখা। তো আমি ওটা একটা ছবি তুলে নিই, ওটা তো তুলে আনা যাচ্ছে না, তো ছবি তুলে আনি। তো এটা আবার আমি রাকির সাথে আলোচনা করি না, আমি এটা এমনি তুলে আনি। তো পরবর্তীতে স্টেশনে আমি যখন এগুলো নিয়ে সব কিছু নিয়ে সামারাইজ করছিলাম কেসটা, তখন আমি আমাদের স্টেশনের একজন মুফতি ছিলেন, মুফতি মুয়াবিয়া ভাই, আমি ওনাকে এটা হোয়াটসঅ্যাপে পাঠাই যে মুয়াবিয়া ভাই, এটা তো আমি ডিকোড করতে পারছি না, অনেক নকশা দিয়ে লেখা, কি আমি তো হাফেজ না, আপনি একটু দেখেন তো ভাইজান। তো উনি বলছেন, তখন জোহরের নামাজের সময়, তো উনি বলছেন আমি নামাজ পড়ে জানাচ্ছি, ওনাকে দিয়ে দিলাম। তো আমিও কাজ করছি আমার অফিসের, নামাজ শেষে উনি আমাকে কল দিয়ে বললেন যে ফারজাদ ভাই, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আমি বললাম ওকে ফাইন। আরেকবার পাঠালাম আমি রাকিকে যে ভাই দেখেন তো এটা কোনো প্রবলেম আছে কিনা। তো ওনার ফোনটা রাখার পরে মুয়াবিয়া ভাই আমাকে আবার ফোন ব্যাক করলেন, ফোন ব্যাক করে বলছেন যে ফারজাদ ভাই, এই যে নকশাটা আপনি দিলেন আয়াতুল কুরসি লেখা, এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আমি না, কোন একটা অক্ষর বা হরফকে গুমরা করা হয়েছে, এটা শয়তানের কাজ, আরবি হরফকে গুমরা করে ব্ল্যাক ম্যাজিক করা। সো এই জায়গাটা মনে হচ্ছে না এখানে একটা ঝামেলা আছে, আমি এটাকে সহি মনে করছি না, এটা যদি কোথাও লাগানো থাকে এটা খুলে ফেলেন। তাই আমি বললাম ওকে ফাইন। আমি একজনের থেকে মানে নিলাম, ক্লিয়ারেন্স নিলাম। আরেকজন, এরপর রাকি সাহেব আমাকে ফোন করলেন, ফোন করে বলেন যে ভাই এই জিনিসটা কই পেলেন আপনি? আমি বললাম যে ওই যে ওয়ারির যে বাসায়, ভিকটিমের বাসায়, ওখান থেকে ওই মেয়ের ইসের পেছনে ছিল। তো পরে বললাম যে এটা আপনি আমাকে বলেননি কেন এতদিন? আমি বললাম কি বলবো, ওরা তো বলছে এটা নাকি প্রোটেকশনের জন্য ওই ছেলেটা মেয়েকে দিয়েছে। ওই ছেলেটা মেয়েটাকে বলেছে যে এটা রুমে রাখো। এটা শুধু ওই ছেলে না, এরকম অনেক আত্মীয় স্বজনও দিয়ে থাকে, এরকম একটা নকশা, এরকম একটা যেটা ঘরে রাখো, এটা ভালো, এটা জিনভূত আসবে না। সো বেসিক্যালি নকশাটা কি ছিল জানেন? নকশাটা ছিল হচ্ছে ওই মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করে যে জিনটাকে পাঠানো হয়েছিল মেয়েটার কাছে, ওইটা হচ্ছে তার নেভিগেশন, বাসা চেনানো। ওকে, মানে কাইন্ড অফ নেভিগেশন, মানে কত, মানে এখনকার ব্ল্যাক ম্যাজিকগুলো কতটা অ্যাডভান্স, কতটা স্মার্ট। হ্যাঁ, মানে আশ্চর্যজনকভাবে যে ওই যে লেখাটা, ওই লেখাটাই ছিল লোকেট করার জন্য যে আমি ওই ডেস্টিনেশনে যাব। যেই জাদুকরের মাধ্যমে জিনটাকে চালান করা হয় মেয়ের কাছে, ওই পার্টিকুলার কাগজটা ছিল তার নেভিগেশন এবং তার ডেস্টিনেশন, তার পয়েন্ট। মানে
আশ্চর্যজনক, এটা আমার লাইফের ওয়ান অফ দ্য মানে মিস্টেরিয়াস কেস ছিল, যে এরকম কেস আমি পাইনি। তো যাই হোক, এটা হওয়ার পর এরপর আমি বললাম যে ভাই আমি এত ডিপে যাব না, আপনি যান, আমার কাজ হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, আমি ওটাই করব। আমি ব্ল্যাক ম্যাজিকের মানে হিলারও না, ট্রিটমেন্টও করবো না, ওটা আপনার রাকিদের কাজ। পরে বাকিটা উনি ডিল করেছে। প্রিয় দর্শক, আজকে আপনাদের শুধু ঘটনা বা থিওরি নিয়ে আমরা আলোচনা করেছি তা না, আজকে আপনাদের আমরা কিছু মেসেজ বা কিছু সতর্কতাও ইনপুট করার চেষ্টা করেছি। সাবধান থাকবেন, ভালো থাকবেন। নিশি গল্পের অন্য একটা এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন।